সরকারের উন্নয়ন ব্যয় কাটছাঁটে কমেছে ব্যাংক ঋণের হার, প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। 14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, এখনো উন্মোচিত হয়নি মেগা প্রকল্পের দুর্নীতি। জড়িতদের রক্ষায় গড়ে উঠেছে গডফাদার চক্র। লাগাম টানতে চেষ্টার ঘাটতি নেই দাবি দুদকের। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বাইরে ঘরবাড়িতে ফাটল, হঠাৎ পানিশূন্য এলাকার ডোবা পুকুর। আতঙ্কিত এলাকাবাসী, মন্ত্রণালয়ে ধারণা দিয়েও সুরাহা না মেলায় অভিযোগ। সারের অভাবে অচল রংপুরের বুল কাপ রিয়ারিং ইউনিট। উদ্বোধনের 7 বছরে একবার সিমেন্ট তৈরি করেছে প্রাণী সম্পদ বিভাগ। কৃত্রিম প্রজনন সম্প্রসারণে সরকারকে এগিয়ে আসার তাগিদ। এবং জমে উঠেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি টেক ওভার লড়াই। নেটফ্লিক্সের $83 বিলিয়ন ডিল চ্যালেঞ্জে প্যারামাউন্টের অফার $108 বিলিয়ন। লড়াইয়ের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সরকারের উন্নয়ন ব্যয় কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগেও। বিশ্লেষকরা বলছেন, দু খাতের বিনিয়োগ কমার ফলাফল বাড়বে বেকারত্ব, কর্মসংস্থান ও মানুষের ক্রয় ক্ষমতা, যা ভবিষ্যৎ অর্থনৈতিক স্থবিরতার কারণ। সিলিয়া সুলতানার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর একনেকে বাতিল হয় একের পর এক অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প। সর্বশেষ রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 4000 কোটি টাকা খরচ হয়ে যাওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় আসছে সরকারের কাঁধে। গত অর্থবছরের তুলনায় বাজেটে উন্নয়ন বরাদ্দ ব্যয় কমেছে 35,000 কোটি টাকা। কারণ হিসেবে বলা হয়, চলমান প্রকল্পকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা। বাড়তি ব্যয় কমাতে নতুন বা মেগা কোনো ধরনের প্রকল্পই হাতে নেওয়া হয়নি। এদিকে উন্নয়ন ব্যয় মেটাতে বছরের শেষে দেখা যায় কর আদায়ের লক্ষ্যমাত্রাতেও পিছিয়ে আছে। ব্যাংকে সুদের হার বেশি, ফলে সরকারের ঋণ নেওয়ার মূল উৎস এখন নন ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 86,348 কোটি টাকা। জুলাই থেকে 8 ডিসেম্বর পর্যন্ত 30,933 কোটি টাকা। একই সাথে বেসরকারি বিনিয়োগও নিম্নমুখী, কারণ সরকারের উন্নয়ন ব্যয়ের সাথে বেসরকারি বিনিয়োগের কনফিডেন্স জড়িত। সরকার যখন অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায় এবং সেটাতে প্রাইভেট সেক্টর এনকারেজড হয়, যে এনকারেজড হলে দেখাচ্ছে আমাদের যে প্রাইভেট বিনিয়োগটাও সেই হিসেবে বাড়তে থাকে। তো এই বিবেচনায় হয়তো বা দেখা যাচ্ছে প্রাইভেট সেক্টর গ্রোথটাও এবার কম হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারি বেসরকারি বিনিয়োগের এই হাত টান বেকারত্বের পারদ উস্কে দিতে পারে। দারিদ্র্য এবং বেকারত্ব দুইটা বাড়ার মূল কারণটা কি? দেখেন, নতুন কোনো প্রজেক্ট নাই, শ্রমিক ছাঁটাই হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে বেতন কমিয়ে দিচ্ছেন। এতে করে মানুষের মধ্যে যে অর্থ প্রবাহ সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। ইনফ্লেশন সেটা তো আছেই। সার্বিক দিক থেকে যেটা মনে হয় যে অর্থনীতিতে এক ধরনের স্থবির পরিবেশ এর আগাম পূর্বাভাস বলে আমার কাছে এটা প্রতীয়মান হচ্ছে। এদিকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পিছিয়ে থাকায় সরকারের 30 নভেম্বর পর্যন্ত সব ধরনের খাত থেকে মোট 5,88,267 কোটি টাকা অর্থসংস্থান করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের 30 নভেম্বর পর্যন্ত ছিল 4,99,480 কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া প্রায় 28 লাখ কোটি টাকা উদ্ধার কিংবা মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র এখনও উন্মোচন করতে পারেনি দুদক। তবে শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী, এমপি এবং সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, চার্জশিট সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। টিআইবি বলছে, গণ অভ্যুত্থানের পর প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষও। আর দুদক চেয়ারম্যানের ভাষ্য, দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে গড়ে উঠেছে গডফাদার চক্র। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সেখানে উঠে আসে 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা। পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। শেখ হাসিনা পরিবার, সুবিধাভোগী ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরই মধ্যে 19টি দেশে চিঠি পাঠিয়েছে দুদক। তবে এখনো সবকিছুই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ।
তবে বর্তমান কমিশনের দাবি, গত এক বছরে দেশে বিদেশে প্রায় 26,000 কোটি টাকা সম্পদ জব্দ সহ মামলা ও তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এই বাস্তবতার মধ্যে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার চেষ্টার কোনো ঘাটতি নেই। সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়। আমরাও চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সচেতন হই, আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি, সর্বত্রই আমাদের সৎ লোককে বসাতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গণ অভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়ী পক্ষ। পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক আমলাতান্ত্রিক শক্তি যারা দুর্নীতির অন্যতম অনুঘটক, এর সাথে যুক্ত ব্যবসা, যারা নতুন করে ব্যবসার ভ্যাকুয়ামটা পূরণ করার চেষ্টা করছে, এই ত্রিমাত্রিক আঘাতটা সেটা কিন্তু ভেঙেছে সেটা বলা যাবে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্ভাবনাটা ছিল সেটি আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে, সেরকম সুনির্দিষ্ট সে বিষয়ে তথ্য কিন্তু নেই। রূপপুর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলেও অধিকাংশ দুর্নীতির এখনও কুল কিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম, কেন এই 100 বছরেও আরও বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো, এগিয়ে নিয়ে যেত, ধাক্কা দিত, মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার। 100 বছর পরে কি হলো, কত অগ্রসর হলাম। – 1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল। আমরা নির্বাক তাকিয়ে দেখলাম, কিছুই করলাম না। তাদের মধ্যে বহু মহিলার মৃতদেহ, তার সন্তানের মৃতদেহ, কারো হিসেবে 15 লক্ষ মানুষ ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। আমরা চিলমারির কথা শুনি, আমরা মঙ্গার কথা শুনি, শুনে পত্রিকার সংবাদের মতো একবার পরে এগিয়ে যাই। কি হলো তাদের, যারা প্রতি বছর মঙ্গার শিকার হয়, অনাহারে থাকে, তার জন্য আমাদের করণীয় কি, আমরা হিসাব করিনি। এই যে দুর্ভিক্ষ হলো, এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম, সেটাও আমরা একত্র করে দেখিনি। তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল। চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি, ধাক্কাটা পৌঁছেছিল। সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি।
তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগে। আমরা ধাক্কাটাকে এইভাবে নিতে চেয়েছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অর্থ থাকে তাহলে পাশের যে গ্রাম, সেই গ্রামের উপরেও তো একটা ছাপ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে। না হলে কিসের এই বিশ্ববিদ্যালয়, কিসের এই জ্ঞান যার ছোঁয়া পাশের গ্রামে লাগে না। তখন ছাত্রদের নিয়ে ভাবলাম, ছাত্র এবং ছাত্রীদের নিয়ে ভাবলাম, আমরা এই জোবরা গ্রামকে চিরদিনের জন্য দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখব। এখানে যেন কোনো অবস্থাতেই দুর্ভিক্ষ ঢুকতে না পারে। সবাই খুশি, সবাই এক পায়ে প্রস্তুত করতে উৎসাহ সহকারে। সেই ছিল আমাদের যাত্রা। শুধু আমরা সারা দেশের কিছু করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে, সেটার জন্য আমরা কিছু করতে পারি এবং নিশ্চিত করতে পারি। শুধু করতে পারি না, নিশ্চিত করতে পারি। দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে? মেয়েদের উপরে, শিশুদের উপরে। আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না, কিছুতেই না, আমি পুরুষ মানুষ। মেয়েরা গেল, তাদের সঙ্গে কথা বলল, বোঝালো কি করা যায়। সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো, যেটা পরবর্তী তার বড় আকার ধারণ করলো। এটাও সোজা ছিল না। সে যে টাকার কথা বলছি, সে টাকার ভয়ে মেয়েরা অস্থির, যে হাত দেবে না টাকাতে, এটা আমাদের কাজ না। আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা, এই হলো তাদের পজিশন। তা আমি মেয়েদেরকে বললাম, কয়েকটা টাকা সঙ্গে নিয়ে যেও, একটু হাতে লাগিয়ে দিও, স্পর্শ তো করলেন, এখন হলো। ওইভাবে শুরু হয়েছিল, তাদেরকে টাকার ছোঁয়া, একটু ছোঁয়া লাগানো। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সিলেটের জাফলংয়ের খাসিয়াপল্লীতে বসবাস করেন প্রায় ৪,৫০০ মানুষ। ট্যুরিস্ট জোন হলেও এই এলাকায় নেই কোনো চিকিৎসা কেন্দ্র ও পুলিশ ফাঁড়ি। এতে চরম অবহেলিত এবং নিরাপত্তাহীনতায় থাকতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকৃতি নির্ভর জীবনযাপনে এই জনগোষ্ঠীর সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পাথর ও বালু উত্তোলন। প্রকৃতি সংরক্ষণ এবং নাগরিক সুবিধা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট জাফলংয়ের খাসিয়াপল্লী ঘুরে এসে দ্বিতীয় পর্বের বিস্তারিত কাজল আবদুল্লার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। ভারতের শিলং মালভূমি হয়ে সিলেট জেলার জাফলং দিয়ে বহমান পেইন নদী। আর জাফলংয়ের বল্লাঘাটে এসে দাঁড়ালেই চোখে পড়বে বাংলাদেশ সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াত ব্যবস্থা সহজ হলেও কিছুটা ছন্দপতন হয় শীতকালে। গ্রামে ঢুকেই খানাখন্দ সরু পথে অভ্যন্তরীণ যাতায়াতে গণপরিবহন বলতে রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক। এমন যাতায়াত ব্যবস্থার মধ্যেও খাসিয়াপল্লীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকদের আগমন দূর দূরান্ত থেকে। জাফলং পাথরঘাট দিক দিয়ে সাদা পাথর, ওখানে গেছিলাম, এনজয় করার মতো একটা স্থান এখানে আছে। এখানকার মতো তো অন্য জায়গায় এরকম হয়, এরকম নেই। এখানে অনেক ভালো লাগছে আমাদের। মাজার থেকে এখান পর্যন্ত ২,০০০ টাকা ভাড়া লাগছে আসার জন্য। পর্যটকদের থাকার পাশাপাশি রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে সাধারণ খাবারের পাশাপাশি মিলবে খাসিয়া রেসিপি, যা পরিবর্তন এনেছে জীবন মানে। ট্রেডিশনাল যে খাবার আছে, যদি চাই খাই, খেতে চাই, আমরা ওদেরকে সার্ভ করি। ৭টি গোষ্ঠী বা পুঞ্জির সমন্বয়ে নদীর এপার ওপার খাসিয়া সহ প্রায় ৪,৫০০ মানুষের বসবাস, কিন্তু নেই কোনো চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা এই শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই জানে, মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন এই ছিনতাই হয়। এই নিরাপত্তার বিষয়ে কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে। আর বংশ পরস্পরায় খাসিয়ারা বেশিরভাগই প্রকৃতিবাদী। অর্থনৈতিকভাবে কৃষি পণ্য, পান সুপারিতে নির্ভর, প্রকৃতির শক্তিতেই চলে এখানকার মানুষের জীবন। তবে ৮০-র দশক থেকে পাথর বালু উত্তোলনের কারণে স্বাভাবিক পরিবেশ নেই আর, বলছেন ভুক্তভোগীরা। গাছগাছালি, পাথর, বালু যেগুলো না থাকলে কিন্তু আমাদের এই পর্যটন কেন্দ্রটাই আর থাকবে না।
নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখন হয়তো মানুষ কম যাচ্ছে, টুরিস্ট কম যাচ্ছে, ফলে ওই জিনিসটা আমরা ফিল করছি না, কিন্তু একটা সময় যখন সিজনে যখন বেশি বেশি টুরিস্ট যাওয়া শুরু করবে, বিশেষত একটু বিদেশিরা যাওয়া শুরু করবে, তখন কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করবে। প্রকৃতিকে শাসন বা ধ্বংস করার ক্ষতি অপূরণীয়, এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও এখনও চোখ এড়িয়ে স্বল্প পরিসরে হলেও বালু এবং পাথর খেকোদের কার্যক্রম চলছেই। তবে সার্বিকভাবে জাফলং অঞ্চলের পরিবেশ এবং প্রতিবেশ একই সঙ্গে পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে বালু এবং পাথর খেকোদের দৌরাত্ম্য যেভাবেই হোক বন্ধ করতে হবে প্রশাসনকে, এমনটি দাবি এ অঞ্চলের মানুষের। জাফলং থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবার আঞ্চলিক পর্যটন শিল্প সম্প্রসারণের পথে সমস্যা উত্তরণের উপায় এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাফলংয়ের খাসিয়া পুঞ্জি প্রধান ওয়েলকাম লিম্বা। জনাব ওয়েলকাম লিম্বা, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা এবং খুবই। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আপনাদের খাসিয়াপল্লী ঘিরে কিন্তু কমিউনিটি বেসড একটি ট্যুরিজম গড়ে উঠেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সমন্বয়ে, সহায়তায়। তো 1 বছর যাবত চলছে আপনাদের এই কমিউনিটি ট্যুরিজম, কেমন চলছে জানাবেন। সর্বপ্রথমে জাফলং খাসিয়া কমিটির পক্ষ থেকে খুবই জানাই দেশে বিদেশে সকল আমার পরম শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড এবং আমাদের খাসিয়া কমিটির সব শ্রদ্ধাভাজনকেও আমি আমার পক্ষ থেকে এবং আমাদের জাফলং কমিউনিটি বেসড ট্যুরিজম ডিএমসির পক্ষ থেকে খুবই এবং শুভেচ্ছা জানাই। এবং সময় টিভিকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আপনাদের কমিউনিটি বেসড ট্যুরিজমটি কেমন চলছে, গত 1 বছর যাবত চলছে সেই ট্যুরিজম। ধন্যবাদ। 1 বছর যাবত আমাদের জাফলং এলাকায় খাসিয়া কমিটি বেসড ট্যুরিজম আমরা শুরু করেছি। এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ হোমস্টে ব্যবস্থা করতে পারি নাই, এখন আমরা চ্যালেঞ্জে আছি। এখন এখানে আমরা যে হোমস্টে ব্যবস্থা আমরা করেছি সেটা মোটামুটি আমরা সারা পাচ্ছি। এই সারা পাওয়ার পরে কিন্তু আমরা এই টুরিস্টদেরকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই। জি, আপনার কাছে একটু জানতে চাই, আপনি সমস্যার কথা বলছিলেন, কি কি সমস্যা আপনি দেখছেন, কি কি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেগুলো একটু বিস্তারিত জানাবেন। আমাদের প্রধান সমস্যা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, যাতে পর্যটকরা যে জাফলং থেকে সরাসরি আমাদের পুঞ্জি এলাকায় আসতে পারেনি শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে। তারপরে নিরাপত্তার ব্যবস্থাটাও একটা আমাদের জন্য একটু এই সমস্যা, কারণ এখানে কোনো আপনার ট্যুরিজম পুলিশ কোনো ফাঁড়ি নাই, শুধু আমাদের বিজেপি ক্যাম্পের টহল দেয়। ট্যুরিজম পুলিশের কোনো এখানে কোনো ইয়ে না আর কি, ফাঁড়ি নাই। এটা থাকলে পরে হয়তো আমাদের পর্যটকরা আমাদের এখানে অবস্থান করলে তারা হয়তো নিরাপত্তা নিশ্চিত লাভ করতে পারবে আর কি, আমার মনে। জি, এখানে তো আইএলও এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দুটি সহায়তায় কিন্তু আপনাদের ওখানে একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং খাসিয়া কমিউনিটি বেসড ট্যুরিজম গঠিত হয়েছে। তো তারপরে এখানে কি আপনি বলছেন যে যথেষ্ট নজরদারির অভাব দেখছেন আপনি, কিংবা পরিকল্পনা কতটুকু কি হয়েছে, যেহেতু আপনি কিছু সমস্যার কথা বললেন, কতটুকু পরিকল্পিতভাবে এই প্রকল্পটি হয়েছে? এটা ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং আইএলওকে আমাদেরকে এই কমিউনিটি বেসড ট্যুরিজম সেক্টরে নিয়ে আসার জন্য, যাতে আমরা আমাদের কমিটিদেরকে নিয়ে আমরা যেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি এই ট্যুরিজম বোর্ডে। এখানে আমরা ফেস করতেছি যে এখানে অনেক দেশি বিদেশি পর্যটকরা আসতে ইচ্ছুক, বিশেষ করে বিদেশিরা। তারা ইচ্ছুক থাকার পরেও কিন্তু এখানে তারা ওই এই আপনার প্রশাসন থেকে তারা পাইতেছে না, মানে এলাও পাইতেছেন না। আমি জানি না কেন, আমার মনে হয় এই নিরাপত্তার কারণে হয়তো ওরা এলাও করেনি। আমার মনে হয় যদি তারা এই নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করতো, তাহলে আমরা এখানে সুন্দরভাবে তাদেরকে আমরা অতিথি সেবা আমরা দিতে পারবো। আর একই সাথে আমাদের এই ট্যুরিজম বা কমিউনিটি বেসড ট্যুরিজমকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো, যেখানে আমাদের যুবক নারী পুরুষ সেখানে যুক্ত থাকবে, তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এবং আমাদের সামাজিক ব্যবস্থা এবং কালচার
এবং সংস্কৃতি আমাদের জীবন জীবিকা উন্নয়ন করতে পারবো আর কি। জি, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই কমিউনিস্ট ট্যুরিজমের যে আপনাদের পল্লীতে গেলে আসলে কি কিভাবে কর্মসংস্থান তৈরি হয়েছে এবং সেখানে পর্যটক গেলে আসলে কি কি উপভোগ করতে পারছেন? এখানে কর্মসংস্থান যারা হইতেছে, যেমন আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে এই যে গাইড ট্যুর, হ্যাঁ, তারপরে এখানে আমাদের যে অটো যারা চালায় তারাও কিন্তু এখানে তাদের ওই কর্মসংস্থানটা তারা যুক্ত হচ্ছে। আবার এখানে আমাদের কমিউনিটি রেস্টুরেন্টটাও আমরা ব্যবস্থা করেছি, সেখানে কমিউনিটি রেস্টুরেন্টে অনেকের এখানে কর্মসংস্থানে নিযুক্ত হচ্ছে এবং এখানে ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেখানে আমাদের প্রত্যেকটা হোমস্টে এখানে নারী পুরুষ যেন যুক্ত থাকে, সেখানে তারা কর্মসংস্থান নিয়োজিত করতে পারবে আর কি। আর আরো অনেক আছে যেখানে এই পর্যটকদেরকে তারা সেবা দিতে পারবে আর কি, এই সেক্টরের মাধ্যমে, কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে আর কি। জি, তার মাধ্যমে আমি মনে করি যে কর্মসংস্থানটা যুক্ত হবে আমাদের এলাকায় আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে লক্ষ্যমাত্রা এবং যে সম্ভাবনা নিয়ে আপনাদের কমিউনিটি ট্যুরিজম গঠন করা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা যেন পূরণ হয়, পর্যটক আরও আসে, সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, সময়কে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ট্যুরিজম নিয়ে এবং কমিউনিটি বেসড ট্যুরিজম, সেখানে বিভিন্ন চ্যালেঞ্জ এবং নানা দিক নিয়ে। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাফলংয়ের খাসিয়াপল্লীর পুঞ্জি প্রধান ওয়েলকাম লিম্বা। মংলা সমুদ্র বন্দর দিয়ে বাড়ছে পণ্য আমদানি রপ্তানি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, পণ্য বোঝাই জাহাজ আগমন আর আমদানি রপ্তানির সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে মংলা সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরটি একসময় কিন্তু বিরাম পড়ে গেছিল, এখানে কোনো বিদেশি জাহাজ আসতো না, ব্যবসায়ীরাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল এই মংলা বন্দর ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমানে সেই বন্দরটি এখন সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়িয়েছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই বন্দরে একসময় কিন্তু এটি পশুর চ্যানেল, এখানে কোনো জাহাজ নোঙ্গর করতো না বা ব্যবসায়ীরাও কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য এখান থেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু এই বন্দরটি পরিবর্তন হয়েছে। এই বন্দরটি এখন জাহাজ আগমন বাড়ছে এবং আমদানি রপ্তানির সংখ্যাও বাড়ছে। তবে এটি হলো বর্তমানে যে চেয়ারম্যান যে রয়েছে, সেই চেয়ারম্যানের প্রচেষ্টায় কিন্তু মংলা বন্দরটি এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ তো আমাদের যেমনটি জানিয়েছে যে চলতি অর্থ বছরে এই 5 মাসে প্রায় 357টি বিদেশি জাহাজ পণ্য বোঝাই এখানে এসে তা খালাস করে আবার চলে গেছে। এছাড়াও প্রায় 45 লক্ষ মেট্রিক টন পণ্য কিন্তু এই 5 মাসে মংলা বন্দর দিয়ে খালাস বোঝাই করা হয়েছে। তবে যা ব্যবসায়ী যারা রয়েছে এই মংলা বন্দর ব্যবহার করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে এবং তারা আসছে। মংলা বন্দর পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, অন্যান্য বন্দরের তুলনায় কিন্তু মংলা বন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। এখানে আমদানি রপ্তানির সংখ্যা বাড়ছে জাহাজের সংখ্যা। তবে বন্দরের যে প্রকল্পগুলো যেগুলো রয়েছে, চলমান রয়েছে, এই প্রকল্পগুলো যদি সমাপ্ত হয় তবে মংলা বন্দর কিন্তু একটি আন্তর্জাতিক বন্দর হবে এবং অন্যান্য বন্দরের সাথে প্রতিযোগিতামূলক বন্দরে রূপান্তরিত হবে এই মংলা সমুদ্র বন্দর। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দর থেকে সর্বশেষ তথ্য। মংলা সমুদ্র বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। এনইআইআর সিস্টেম সংস্কার বিষয়ে আলোচনা করতে বিটিআরসি কার্যালয়ে গিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে বিটিআরসি কার্যালয়ে কিন্তু মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা বিটিআরসি কার্যালয়ে এসেছেন এবং আমরা দেখেছি যে বেলা 11টার পর 10 সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসি কার্যালয়ে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে তারা ভেতরে প্রবেশ করেছেন বৈঠকে বসার উদ্দেশ্যে। এখানে যার মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এনইআইআর সিস্টেমটি চালু করার যে সময়সীমা সেটি প্রায় 1 বছর পেছানো দাবি জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। তবে সরকারের পক্ষ থেকে আসলে এই বিষয়ে কোনো সাড়া দেওয়া হয়নি। এর কারণ হিসাবে সরকার বলছে যে আর্থিক প্রতারণা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সেটি নিয়ন্ত্রণ করার জন্য আসলে
এই এনইআর সিস্টেমটা চালু করা অত্যন্ত জরুরি এবং বিপরীতে আসলে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা বলছেন যে এনইআর সিস্টেমটা 1 বছর পেছানোর দাবির মূল কারণ হচ্ছে তাদের কাছে বিটিআরসি হিসেবে প্রায় 50 লাখের অধিক হ্যান্ডসেট রয়েছে যেগুলো আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। তো তারা চাচ্ছেন যে আসলে একটা শুল্ক দিয়ে সেই ট্যাক্স ফাঁকির ফোনগুলো তারা আসলে বৈধ করতে চান, সেই কারণেই তারা কিন্তু এই দাবিটি করছেন। এবং আর একটি বিষয় হচ্ছে যে তাদের আমদানি সহজকরণ এবং তাদের যে শুল্ক রয়েছে সেই শুল্কটা কমিয়ে নিয়ে আসা। তো বৈঠক চলছে, এখন বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয় সেটি পরবর্তী সংবাদে আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ। আগারগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ খান। বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণ করা এলাকার বাইরে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি আতঙ্কিত এলাকাবাসীর। অধিকাংশ ভবনের দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল, ধসে পড়ার আতঙ্কে দিন কাটছে দিনাজপুরের পাথরাপাড়া গ্রামবাসীর। ভূমিকম্পে নয়, মানবসৃষ্ট বিপর্যয়ে গ্রামবাসীর এ দশা। বড়পুকুরিয়া কয়লা খনিতে মাসের পর মাস কয়লা তোলার কারণে মাটির কম্পনে আবাদি জমি ও বসতভিটায় দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে রাস্তাঘাট। এতে ধসের চিন্তায় নির্ঘুম রাত কাটে 1100 পরিবারের। এ ব্যাপারে বারবার খনি কর্তৃপক্ষকে জানানো হলেও সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় সারার অভিযোগ রয়েছে। আমাদের যে বসত বাড়ি আছে সে বসত বাড়ি দেবে যাচ্ছে। আমাদের ঘর বাড়ি ফাটল, আমরা পরিবার নিয়ে ঘরে থাকতে পারি না। ঝাঁকির কারণে বিকট শব্দ হয়, ভূমিকম্পর মতো। অনেক সময় বাড়িঘর থেকে বাইরে যেতে হয় আমাদের। আমরা তো মনে করেন খুব ঝুঁকিপূর্ণর ওপর আছি। এই বিষয়ে খনি কর্তৃপক্ষর এখানে আর কি দেখা উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা আমাদের এই কথাগুলি কতটুকু মূল্যায়ন করে সেটা আজ পর্যন্ত গ্রামবাসী আমরা কেউ জানতে পারি না বা আমাদেরকে দেখে কোনোদিন বলা হয় না। যদিও ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি কাজ করছে বলে দাবি বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকের। গত বছর তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবার আবার নতুন করে কেউ কেউ ক্লেম করছে টাকা পয়সা যে পেটে যাচ্ছে, এইবার দেন গতবার গেছে। তো এগুলো নিয়ে একটা কমিটি কাজ করছে। ইতোমধ্যে পাথরাপাড়া গ্রামের পশ্চিমাংশে প্রায় 30 থেকে 35 ফুট জায়গা দেবে গেছে। সময় সংবাদ, দিনাজপুর। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট স্পাইক ফেস্ট 2025। গেল 7 ও 8 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুলবাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এটি আয়োজনে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেস এবং ব্র্যাক ইউনিভার্সিটি ইনডোর গেমস। ফাইনালে পুরুষ বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2-0 সেটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগের ফাইনালে ব্র্যাক ইউনিভার্সিটি রোমাঞ্চকর লড়াইয়ে 2-1 সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজন করে বিজনেস পার্টনার মিট 2025। 3 দিনব্যাপী এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল টুগেদার উই গ্রো, বি দ্য নাম্বার 1। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাজ, সিএফও ওসমান চেলিক, বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের পরিচালক রায়সা জামিল ও জেনারেল ম্যানেজার এবং হেড অফ সেলস শওকত ওসমান জামিল। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশের ডিস্ট্রিবিউটররা। লিকেজ মেরামতের পর আবারও স্বাভাবিক উত্তোলনে ফিরেছে বিশ্বের অন্যতম বড় তেল রফতানি পাইপলাইন ইরাকের ওয়েস্ট কুর্না টু তেলক্ষেত্র। তবে এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 2% পর্যন্ত পড়ে যায়। মঙ্গলবার সকালে ব্রেস্ট ক্রুডের দাম 1.98% কমে প্রতি ব্যারেল বিক্রি হয় $62.43। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 2% পড়ে ব্যারেল প্রতি নামে $58.78। এদিকে 2021 সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে রয়েছে গ্যাসোলিনের দাম, বর্তমানে প্রতি গ্যালনের দাম $1.79।
ওয়ার্নার্স ব্রাদার্স ডিসকভারি কিনতে নেটফ্লিক্স আর প্যারামাউন্টের রেকর্ড অঙ্কের টেকওভার লড়াই জমে উঠেছে। গত শুক্রবার ওয়ার্নার্স ব্রাদার্স ডিসকভারি জানায় স্টুডিও ও স্ট্রিমিং নেটওয়ার্ক HBO সহ মূল ব্যবসা কিনতে নেটফ্লিক্সই নিলামের বিজয়ী। $83 বিলিয়ন এই প্রস্তাবে এগোতে চায় ওয়ার্নার। ঘোষণার পরই হলিউড জুড়ে আলোচনায় উঠে আসে একই প্ল্যাটফর্মে নেটফ্লিক্স ও HBO একত্র হলে স্ট্রিমিং বাজারের শীর্ষ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে কিনা। ঘোষণার 72 ঘন্টার মধ্যেই মাঠে নেমে পড়ে প্যারামাউন্ট স্কাইডান্স। শেয়ার হোল্ডারদের সরাসরি $30 প্রতি শেয়ার অফার করে পুরো কোম্পানির $108.4 বিলিয়ন মূল্যায়ন সামনে আনে প্যারামাউন্ট স্কাইডান্স। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ সাদিক। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।